মুক্তিযুদ্ধের স্মৃতিটা কত জ্বলজ্বল করে জ্বললে মানুষ ভরাক্রান্ত হৃদয়ে কথাটা বলতে পারে। আগে কথাটার তাৎপর্যটা বুঝতে হবে। যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারা এর তাৎপর্য বুঝবে না, জন্য তারা ট্রল করে। কিন্তু ফজলুর রহমানের মতো একজন সৎ, নির্ভীক, সাহসী মানুষ যে লড়াইটা করছে, এটা বাংলাদেশের কয়টা মুক্তিযোদ্ধা এই লড়াই জীবনের শেষ প্রান্ত পর্যন্ত করতে পারে সেটা একবার চিন্তা করে দেখেন। সবাই শুরু করে, শেষ কিন্তু করতে পারে না, থেমে যায় এক জায়গায় এসে। কিন্তু ফজলুর রহমান সাহেব লড়াই করেই যাচ্ছে। এই লড়াইকে তো যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, সার্বভৌমত্বকে বিশ্বাস করে, ৯ মাসের মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দেয়, তারা তো ফজলুর রহমান সাহেবকে স্যালুট করবে। শোনা যাচ্ছে বিএনপি এরকম নীতি করেছে যে এক পরিবারের থেকে একজন প্রার্থী, সেই নিয়মে কি আপনি পড়ে গেলেন? আসলে আমি বিএনপির গঠনতন্ত্রে এরকম কোনো দেখিনি। আর আমি যখন 91 সালে চাইছিলাম নমিনেশন, তখন আমাকে অবিবাহিত বলে নমিনেশন দিয়ে কেটে দিছিল ব্যারিস্টার সালাম তালুকদার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর 94 সাল থেকে যতবার আমি নমিনেশন চাচ্ছি আমি বিবাহিত, এবং আমার হাজব্যান্ড হচ্ছে একটা সিটের এমপি, বিধায় আমি শুনি যে সেই কারণে নাকি আমাকে দেওয়া হয় না। এখন বিএনপির গঠনতন্ত্রে এই জিনিসটা নাই। আর অন্যান্য স্ত্রীরা যারা চায় তারা দলের কর্মী ছিল না, তারা স্ত্রী হিসেবে স্বামীর সিট, স্বামীর অনুপস্থিতিতে দাঁড়িয়েছে। আর আমি হচ্ছে মাঠের লড়াই করা সৈনিক, রাজনৈতিক কর্মী, এবং আমি নির্যাতিত, আমি জেল খেটেছি, 80টার অধিক আমার কাছে মামলা আছে, 1/11 থেকে আমি অত্যাচারিত, এবং আমি 80-র দশকের 2বার পরপর ভিপি হয়েছি, কারোর স্ত্রী হিসেবে ভিপি হই নাই, জেল খাটছি কারোর স্ত্রী হিসেবে না, কোনো বাচ্চার মা হিসেবে না, দল করতে যেই সব কিছু আমার জীবনের ঘাত প্রতিঘাত, কষ্ট, দুঃখ, যন্ত্রণার সম্মুখীন আমি হয়েছি। এখন অন্য পরিবারের সদস্যের সাথে আমার মিল কোথাও নাই, কিন্তু আমাকে যদি সেই ক্রাইটেরিয়ায় ফেলা হয় তাহলে মানুষ আর ত্যাগ করা ভুলে যাবে, নির্যাতিত যাতে না হওয়া যায় সেই চেষ্টাই করবে, সত্য কথা বলা ভুলে যাবে, মাঠ থেকে উঠে আর কেউ আসবে না, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে, লিফটে এসে, ড্রয়িং রুমে বসে রাজনীতি করবে, বক্তব্য দিবে, টকশোই হবে সীমাবদ্ধ এইটুক জায়গায়। পোষ্যকোটার সবাই নমিনেশন পাবে, নির্যাতিতরা পাবে না, এটা এই ক্রাইটেরিয়াটাই তো আমার জন্য না, এই ক্রাইটেরিয়া আমার জন্য না। অন্যান্য বইয়েরা কে কার জেলে গেছে কয়টা, মামলা কার নামে কয়টা, রাজপথে ছিল কে কয়দিন, কে ছাত্র জীবনে রাজনীতি করছে, এই ইতিহাস আর বায়োডাটা যদি দেখেন তো আমার সাথে কারোর তুলনা করা যাবে না। তারপরে যদি দল মনে করে যে নমিনেশন দিব না, অনেক কারণ ছিল, বলতে পারতো যে তোমাকে এই কারণে দিব না, কি সেই কারণে দিব না, কি 7 কারণে দিব না। আল্লাহর হুকুমে বিয়ে শাদী হয়, সেই বিয়ে শাদী নিয়ে একটা ক্রাইটেরিয়া করলে এটা আল্লাহর হুকুম ছাড়া তোর কারোর সাথে কারো বিয়ে হয় না। তো সেখানে এখন এই ক্রাইটেরিয়া ফেলে দিছে। আপনি কি স্বতন্ত্র প্রার্থী হবেন? আমি এই নির্বাচনে যেহেতু নমিনেশন চাইছি, আমি স্বতন্ত্র প্রার্থী হব না। এরপরে যদি কখনো নির্বাচন হয় দলের নমিনেশনও চাবো না, মনোনয়ন প্রত্যাশী হব না, এবং আমি নির্বাচন যদি হয় এবার হলো, না হলে আমি যেদিন থেকে হবে না তার পরের দিন থেকে আমি আমার বাবার বাড়ি যেখানে লালপুর বাগাতিপাড়া, আমি বাড়ি বাড়ি যাব, মাঠে মাঠে ঘুরবো, মানুষের কাছে আমার যতটুকু পরিচিতি আছে আমি নিজে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগে থেকে আত্মপ্রকাশ করে মাঠ যদি আমি তৈরি করতে পারি দেন আমি তখন ভোট করব। কেউ কেউ বলছেন আপনি এনসিপিতে যোগ দেবেন। ইতিমধ্যে বেশ কয়েকজন বিএনপির নেতা নমিনেশন নিয়েছেন, এনসিপিতে যোগ দিয়েছেন, নির্বাচন করবে না। কারা এনসিপিতে যোগ দিয়েছে ফর্ম নিয়েছে আমি বলতে পারবো না, তবে আমি এনসিপি কেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনই আমি আর করবো না। আমি যে দলটা করতাম এখান থেকে আস্তে আস্তে আমি নীরব হয়ে যাব, তার কারণ আমি যে দলটাকে জীবনের সর্বোচ্চ দিয়েছি সেই দলটা আমার সাথে যা আচরণ করেছে, এরপরে অন্য কোনো দলকে আমি ওই পরিমাণ দিতেও পারবো না, না দিয়ে বসে বসে হালুয়া রুটি খাওয়ার দল আমি করিনি, আমি করবো না। কেউ কেউ বলছে বিএনপির জনপ্রিয়তা কমেছে, আপনি কি তাই মনে করেন? এটি ভোটের প্রমাণ হবে এক, আর জনপ্রিয়তা মাপার তো কোনো ব্যারোমিটার থাকে না, যে কোনো
ব্যারোমিটারের ভিতরে পারদের উঠানামা দেখে জনপ্রিয়তা ইয়ে করা যায়। এটা জামাত ইসলাম সহ এই বর্তমান সরকারের বিভিন্ন এজেন্সি একটা ব্যাপক অপপ্রচার চালাচ্ছে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা হয়। যেমন ধরেন চাঁদার বিষয়টা নিয়ে সারা বাংলাদেশে সারা জীবন ওই 48 সাল থেকে জামাত ইসলাম চাঁদাবাজি করে ইয়ানতের নাম দিয়ে। এরা পাশের লোকও জানে না এরা কুরবানি দেয় কিনা, পাশের লোকের গরিব লোকটা কোনোদিন জাকাত এদের কাছ থেকে পায়নি, ফেতরার টাকা এদের কাছ থেকে পায়নি। অথচ গরিবের ছেলেরা জামাত ইসলাম করতে যে হাজার হাজার কোটি টাকার মালিক, বিত্ত বৈভবের মালিক হচ্ছে। আয়ের উৎস কি, কোথা থেকে আসে? আমি তো সারা জীবনই দেখতেছি যে এরা ইয়ানতের নাম করে একটা রিক্সাওয়ালার কাছ থেকে পর্যন্ত বাধ্য করে চাঁদা নেয় এবং বাধ্য করে চাঁদা দিতে বাধ্য থাকে তারা। এই যে আজাহারির আগমন উপলক্ষে চাঁদা চাঁপাইনবাবগঞ্জ থেকে তুলছে, শুধু ব্যবসায়ী শিল্প প্রতিষ্ঠান থেকেই না, প্রত্যেকটা বাড়িতে যে সাধারণ গৃহস্থ পরিবার দিন আনে দিন খায় এরকম পরিবারের কাছে যে তারা চাঁদাবাজি করছে। তো চাঁদাবাজিকে তারা ইয়ানতে রূপ দিচ্ছে, বায়তুল মালে রূপ দিচ্ছে এবং এইভাবে তারা চাঁদাবাজি করে নিজেরাও চলছে, হাজার হাজার কোটি টাকা সম্পদ তৈরি করছে। সেই সম্পদ দিয়ে তাদের পার্টির কর্মীদেরকে বেতন দিচ্ছে, বেতনে চলছে। কারণ জামাত ইসলামের কোনো সাধারণ সমর্থক নাই, যারাই বেতনভোগী তারাই কর্মী, তারাই কর্মচারী। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান নানা কারণেই ওনাকে নিয়ে অনেক রকমের ট্রল করে। উনি বলেছেন যে জামাত ক্ষমতায় গেলে উনি বিষ খাবেন। দেখেন, একজন মুক্তিযোদ্ধার আহাজারিটা আপনাকে বুঝতে হবে। এইটা ট্রল করা কি ওনাকে তুচ্ছতাচ্ছিল্য করা কি খারাপ ভাষায় বর্ণনা করা কি দল একটা সকস করে দেওয়া, এই সমস্ত করার আগে বুঝতে হবে যে একটা মুক্তিযোদ্ধার মানুষের মনের ভিতরে কি পরিমাণ দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা এবং মুক্তিযুদ্ধের স্মৃতিটা কত জলজল করে জ্বললে মানুষ ভরাক্রান্ত হৃদয়ে কথাটা বলতে পারে। আগে কথাটার তাৎপর্যটা বুঝতে হবে। যারা মুক্তিযোদ্ধায় বিশ্বাস করে না তারা এর তাৎপর্য বুঝবে না, জন্য তারা ট্রল করে। কিন্তু ফজলুর রহমানের মতো একজন সৎ, নির্ভীক, সাহসী মানুষ যে লড়াইটা করছে, এটা বাংলাদেশের কয়টা মুক্তিযোদ্ধা এই লড়াই জীবনের শেষ প্রান্ত পর্যন্ত করতে পারে সেটা একবার চিন্তা করে দেখেন। সবাই শুরু করে, শেষ কিন্তু করতে পারে না, থেমে যায় এক জায়গায় এসে। কিন্তু ফজলুর রহমান সাহেব লড়াই করেই যাচ্ছে। এই লড়াইকে তো যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, সার্বভৌমত্বকে বিশ্বাস করে, 9 মাসের মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দেয়, তারা তো ফজলুর রহমান সাহেবকে স্যালুট করে। এটাই হচ্ছে মুক্তিযোদ্ধার অর্জন, এটাই হচ্ছে মুক্তিযোদ্ধার প্রাপ্তি, পাওনা, এবং এই স্যালুটটাই হচ্ছে তার প্রত্যাশা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি
তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।